আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 25 থেকে 27 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বহু বছর আগে জমিদার অলিউর চৌধুরী নিখুঁতভাবে বিশ্বাসঘাতকতা করেছিল বাইজি শারমিন শায়লার সাথে। তার করা তার করা বিশ্বাসঘাতকতার জন্যই আজ শারমিনের পরিচয় এক বাইজি প্রধান। সেদিন যদি অলিউর পরিকল্পনা করে শাহিনকে না ফাঁসাতো, শারমিন শাহিনকে ছেড়ে আসতো না। আর অলিউরের মাও প্রতিশোধপরায়ণ হয়ে শারমিনকে বাইজি গৃহে স্থান দিত না। নিরপরাধ শাহিনকে কতটা জঘন্যভাবে ঠকিয়েছে অলিউর। শাহিন তার ভালোবাসার মানুষ, তার স্বামী শাহিন। সবচেয়ে বড় কথা, তার সন্তান নূরের বাবা ছিলেন তিনি। অলিউর যদি তাদের সঙ্গে এই জঘন্য খেলাটা না খেলতো, আজ শারমিন, শাহিন এবং নূরের জীবনটা অন্যরকম হতো। না সে বাইজি হতো, আর না নূরের পরিচয় শুধুমাত্র এক বাইজি কন্যা হতো। শাহিনের মতো একজন সম্মানিত ব্যক্তির স্ত্রী সন্তানের এমন পরিচয়ের জন্য শুধুমাত্র অলিউর চৌধুরী দায়ী। এত কিছু করেও অলিউর চুপ করেনি। নিজের স্বার্থের জন্য, নিজের ছেলের কামনা পূরণ করার জন্য আবারও বিশ্বাসঘাতকতা করলো। শাহিনুরকে সুনিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য দূরে পাঠাতে চেয়েছিল, সুপাত্রের হাতে তুলে দিতে চেয়েছিল, সবটাই গোপনভাবে। অথচ পলাশ চৌধুরী সবটা জেনে গেল। তার বাবা যেমন শারমিনকে পাওয়ার লোভে শাহিনকে হত্যা করেছিল, তেমনি নূরকে পাওয়ার জন্য সেও আনবীরকে হত্যা করলো। এক মায়ের কুল খালি করলো। সবটা মস্তিষ্কে নাড়া দিতেই ঘৃণায় মনটা বিষিয়ে উঠল শারমিনের। কতটা নৃশংস এই জমিদার আর তার এই পুত্র। এতটা বছর যে সন্দেহ, যে ভয় মনে পুষে রেখেছিল, আজ সেটাই সত্যি হলো। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কাঁপছে তার। মনে পড়ে যাচ্ছে শাহিনের সাথে কাটানো এক একটা ভালোবাসাময় দিনগুলোর কথা। অস্থিরতায় সারা শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। অতিরিক্ত উত্তেজনার হওয়ার ফলে ঘন ঘন শ্বাসগ্রহণ এবং ত্যাগ করছে। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। চারিদিক থেকে ক্রমশ শূন্যতা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে তাকে। অসহায় লাগছে খুব। আফসোসের আর্তনাতে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক এজন্যই আজ অবধি অলিউর শাহিনের পাঠানো বিবাহ বিচ্ছেদের কাগজটি দেখাতে পারেনি। দেখাবে কি করে? তার স্বামী, তার নূরের বাবা তো তাকে এমন কাগজ পাঠায়নি। মানুষটা তো তাকে ভালোবেসে বিয়ে করেছিল। কত স্বপ্ন ছিল মানুষটার, কত আশা ছিল নূরকে নিয়ে। সেসবের কোনোটাই যে পূরণ হলো না। কালবৈশাখী ঝড়ের আঘাতে যেমন প্রকৃতিতে ধ্বংসলীলা সৃষ্টি হয়, তেমন তাদের জীবনেও অলিউর নামক ঝড়টি এসে সবটা ধ্বংস করে দিয়ে গেছে। দুহাত মুখে চেপে কান্না আটকানোর চেষ্টা করলো শারমিন। এক সময় একদম নিশ্চুপ হয়ে গেল। ভিতর থেকে অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছে অলিউর এবং পলাশের। সহসা দুহাতে কপল বেয়ে চলা সমস্ত অশ্রুই মুছে নিল শারমিন। নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক করে অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিজের কক্ষের উদ্দেশ্যে ধীরগতিতে চরণদ্বয় আগাতে লাগলো। তার পরিহিত গাঢ় হলুদ রঙের জর্জেট শাড়িটির লম্বা আঁচল তখন মেঝেতে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মাথার লম্বা লম্বা চুলগুলোর বড় খোপাটিও আধখোলা অবস্থায় রয়েছে। কিছু সময়ের ব্যবধানে হয়তো তা পুরোপুরিই খুলে যাবে। হয়তো ঘিরে থাকবে তার পিঠ এবং কোমরকে। তার নিষ্পলক ধীর দৃষ্টিজোড়ায় এক ফোঁটা অশ্রুকণাও নেই। সবটা যেন নিমিষেই কেউ শুষে নিয়েছে। এ সময় প্রখর সে দৃষ্টিজোড়ায় তাকালে যে কারোরই হৃৎপিণ্ড ভয়ঙ্কর মাত্রায় কেঁপে উঠবে। নিজ কক্ষে গিয়ে শারমিন সর্বপ্রথম শাহিনুরের পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ শাহিনুরের মাথা এবং মুখে হাত বুলিয়ে কপালে চুমু খেলো। নির্লিপ্ত ভঙ্গিতে বিড়বিড় করে বলল, সোনা মা, আমার ছোট্ট ভুলে আজ তোর পরিচয় বাইজি কন্যা। আমার কলিজা, ওই বিশ্বাসঘাতক জমিদারের জন্য তুই আজ পিতৃহীন। একটু থামলো শারমিন। দুফোঁটা অশ্রু ঝরে পড়ল তার চলবে। তর্জনী আঙুল দ্বারা সে অশ্রুকণা মুছে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শারমিন। পুনরায় শাহিনুরের ললাট চুম্বন করে নির্লিপ্ত কণ্ঠে বলল, জানিস শোনা, ওই অলিও শুধু তোর বাবার সম্মান নষ্ট করে চুপ হয়নি। ওই নরপশুটা তোর বাবার থেকে স্ত্রী সন্তানকে দূরে সরিয়েও ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত জানোয়ারটা তোর বাবাকে খুনও করেছে। কথা জড়িয়ে যাচ্ছিল শারমিনের, তাই নিজেকে ধাতস্থ করে নিয়ে আবার বলল, এমন সম্মানিত একজন ব্যক্তিকে এভাবে অসম্মান করে পুরো দুনিয়ার কাছে অসম্মানিত, ঘৃণিত, চরিত্রহীন চিহ্নিত করে মৃত্যু দিয়ে দিল। নিরপরাধ মানুষটাকে এভাবে ঠকালো, আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আর আমি এত দেরিতে তা টের পেলাম। আর পলাশ চৌধুরী, সেও তো কম করলো না। শেষমেশ আনবীরকে খুঁজে বের করে শেষ করে দিল। এইবারেও বিশ্বাসঘাতকতা করলো অলিউর আমার সঙ্গে। ওর রক্তে মিশে গেছে বিশ্বাসঘাতকতা। আজও রক্ত দিয়ে গোসল করবো আমি। নূর মা, আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে যাচ্ছি। আজ এই বাইজি গৃহে সবচেয়ে নিকৃষ্ট দুটো প্রাণের বিনাশ ঘটবে। জ্বরের ঘোরে তন্দ্রায় মগ্ন শাহিনুর। শারমিন ঘুমন্ত শাহিনুরের সঙ্গেই আপন মনে বেশ কিছুক্ষণ কথা বলল। কথা শেষে শান্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে দেখল। মনে মনে স্থির করলো, জমিদার এবং জমিদারের ছেলের বিনাশ ঘটিয়ে এই অভিশপ্ত গৃহ আজ ত্যাগ করবে সে।
শাহিনুরকে নিরাপদ স্থানে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে তারপর না হয় পুলিশের কাছে ধরা দেবে। আর সময় নিল না শারমিন, মৃদু পায়ে এগিয়ে গিয়ে নিজের কাছে সংগৃহীত সেই অস্ত্রটি বের করলো, যে অস্ত্র দেখিয়ে শাহিনুরকে দীক্ষা দিয়েছিল। এই অস্ত্র কোনো মানুষকে হত্যা করার জন্য নেই, এই অস্ত্র শুধুমাত্র অমানুষদের হত্যা করার জন্য। চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। রাত তখন কটা বাজে অনুমান করা গেল না। আজ আকাশে চাঁদ নেই, নেই অগণিত তারাদের মেলা। বিশাল আকাশটায় থেকে থেকে মেঘেরা গর্জন করে উঠছে। এই বুঝি আকাশ কাঁপিয়ে ভূমিকা দিয়ে বর্ষণ শুরু হবে। প্রকৃতির এমন থমথমে আবহাওয়ায় বাইজি গৃহটি ঘুঙুরের শব্দে মুখরিত হয়ে আছে। শারমিন বাইজি এক হাতে তলোয়ার নিয়ে এক ধ্যানে এগিয়ে চলেছে। বাইজি গৃহে বরাবরের মতোই আজও চমকপ্রদ আলোকসজ্জায় সজ্জিত। প্রতিটি কক্ষের সামনেই বারান্দা দিয়ে একের পর এক কক্ষ পার করছে শারমিন। বাইজি গৃহে প্রবেশের মেন গেট থেকে গৃহের বারান্দা স্পষ্ট দেখা যায়। রঙন এই গৃহে আসার জন্য সবেই গেটের সামনে এসেছে। তখনই দূর থেকে শারমিনকে অমন ভয়ানক দৃশ্যে দেখে দ্রুত পা বাড়ালো রঙন। শারমিন যখন অলিউরের বিশেষ কক্ষে প্রবেশ করলো তখন অলিউর পলাশের সঙ্গে গোপন আলোচনায় মগ্ন ছিল। শারমিন কোনো কিছু না ভেবে সরাসরি অলিউরের পিঠ বরাবর তলোয়ারের মাথা ঢুকিয়ে দিল। অলিউর আর্তনাদ করে উঠতেই এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে পেট বরাবর একবার দুবার তিনবার তলোয়ার ঢুকালো এবং বের করলো। হিংস্র বাঘিনীর মতো করে গর্জন দিয়ে দাঁত কিরমির করে বলল, বিশ্বাসঘাতক, তোর সব খেলা আজ শেষ। দাঁতে দাঁত চেপে একথা বলতেই পলাশ আতঙ্কিত হয়ে শারমিনের বুক বরাবর লাথি দিল। সিটকে দূরে গিয়ে পড়ল শারমিন। অলিউরের দিকে চেয়ে আব্বা বলেই অলিউরকে ধরল পলাশ। চিৎকার করে ডাকতে লাগলো, এই কে আছিস? আমার আব্বারে মাইরা ফেলছে, তাড়াতাড়ি আয়, আব্বাকে হাসপাতাল নিতে হবে। অলিউরকে হাসপাতাল নিয়ে যাবে পলাশ? এক শয়তান প্রাণ বাঁচাবে আরেক শয়তানের? কখনোই না। জীবন দিয়ে হলেও এই দুই পিচাসকে ধ্বংস করবে আজ শারমিন। এই বাসনা নিয়েই 4 গুণ হিংস্র হয়ে উঠল শারমিন। হাতের শক্ত মুঠ তখনও তলোয়ার রয়েছে তার। সেটা নিয়েই পলাশ চৌধুরীর ঘাড় বরাবর যেই আঘাত করতে গেল, উদ্দেশ্য দেহ থেকে মাথা খণ্ডন করা, কিন্তু তার পূর্বেই থেমে দাঁড়ালো শারমিন। ভয়ঙ্কর সুরে আর্তনাদ করে উঠল। বিক্ষিপ্ত নিঃশ্বাস ছেড়ে বড় বড় চোখ করে নিজের পেটের দিকে তাকাতেই সর্বাঙ্গ শিউরে উঠল তার। রক্তাক্ত ধারালো তলোয়ারের মাথা দেখেই অসাড় হয়ে কাঁপতে কাঁপতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই ক্রোধান্বিত মুখশ্রীতে রঙনকে দেখতে পেল। রঙনের হাতের দিকে তাকাতেই দেখল তার পিঠ সই করে তলোয়ার ঢুকিয়েছে রঙন, যা তার পিঠ পেট বেদ করে বেরিয়ে গেছে। চোয়াল শক্ত করে রঙন তলোয়ারটি একটানে বের করে ফেলতেই আহত শারমিন বাইজি নিজ শরীরের ভারসাম্য বজায় রাখতে পারল না। শরীর ছেড়ে দিয়ে এক হাত পেটে চেপে ধরে অলিউরের পাশেই ধপাস করে পড়ে গেল। পলাশ শারমিনের দিকে চেয়ে বিকৃত ভঙ্গিতে হেসে উঠল, পরক্ষণে আবার কেঁদে উঠল। অলিউরের দিকে চেয়ে বলল, আব্বা, আমার আব্বা। রঙন পলাশ দুজনে গিয়ে অলিউরকে ধরল। দুজনেই এক ডাকে বলল, আব্বা, আপনার কিছু হবে না, আমরা আছি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম অলিউর চৌধুরীর। ক্ষীণস্বরে বলল, তোরা চুপ কর, তোরা আমাকে নিয়ে টানাটানি করিস না। এটুকু বলে চোখ বন্ধ করে ফেলল অলিউর। পরক্ষণে অসহনীয় ব্যথায় গুঙ্গানি দিল কয়েকবার। শুনতে পেল শারমিনের ঘুঙানিও। ঘাড় কাট করে শারমিনের দিকে তাকালো, করুণ কণ্ঠে বলল, তুমি আর আমি আরও কিছুকাল বাঁচতে পারতাম শারমিন। ঘুঙাতে ঘুঙাতে শারমিন অলিউরের মুখে থুতু ফেলল। সঙ্গে সঙ্গে পলাশ শারমিনের গালে ঠাসিয়ে এক থাপ্পড় মারল। বৃদ্ধ অলিউর তার ক্ষতবিক্ষত বলহীন দেহটি কিঞ্চিত উঁচিয়ে বলহীন হস্ত দ্বারাই পলাশের গালে দুটো চড় মারল। বলল, এত বড় সাহস, তুই আমার শারমিনের গায়ে হাত তুলিস? দূর হয়ে যা চোখের সামনে থেকে। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস তোর মতো বেয়াদবের সামনে ত্যাগ করতে চাই না। পলাশ ক্রোধে চুপ থাকলেও রঙন উঠে দাঁড়ালো এবং সকল বিতদের ডাকার জন্য দ্রুত হলো, কিন্তু অলিউর মৃদু হুঙ্কার দিল তাদের দুজনকেই বেরিয়ে যেতে। পলাশ রঙন কেউ রাজি হলো না। ইতোমধ্যে বাইরে ভারী বর্ষণ শুরু হয়েছে, যার ফলে কক্ষের ভিতরের আওয়াজ বাইরে যাচ্ছে না। বাইজিরা তাদের কাজে মগ্ন। ভিতরেও হয়তো সারাদিনের ব্যস্ততার পর বিছানায় আরাম করছে। সবটা বিবেচনা করে অলিউর চৌধুরী বলল, রঙন, তুই চলে যা বাপ, তুই শহরে চলে যা। 1 মাসের আগে এখানে আসবি না। পলাশ বাপ, আমার রাগারাগি না করে এই ঘটনা চেপে যাস, নয়তো রঙনের বিশাল ক্ষতি হয়ে যাবে। এটুকু বলে শারমিনের দিকে দৃষ্টিপাত করলো অলিউর। শারমিন কেমন নিথর হয়ে পড়ে আছে, কিন্তু তার শ্বাস তখনও চলছে। শরীরে একটুখানি শক্তি ভিক্ষা চাইছে উপরওয়ালার কাছে। অলিউর সেদিক তাকিয়ে ক্ষীণ কণ্ঠেই বলল, কি আনন্দ, কি নিরানন্দ। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু তোমাকে পাশে চেয়েছিলাম, কি সৌভাগ্য। আমার পুটুরা আমার চাওয়ার থেকেও দ্বিগুণ পাওয়া দিল। তোমাকে সঙ্গে নিয়েই পরপারে চলে যাচ্ছি। আর কোনো চিন্তা নেই, মরে শান্তিই পাবো। কিন্তু হায়, ভয় একটাই, এপারের মতো ওপারেও আবার লড়াই না চলে। যদি উপায় হয়
যদি সুযোগ পাই ওপারে গিয়ে আমার প্রধান লক্ষ্য হবে শাহিনের থেকে তোমাকে দূরে দূরে রাখা। শারমিন, তোমার হাতে মৃত্যু পেয়েও বড় প্রশান্তি অনুভব করছি। কতটা ভালোবাসি আমি তোমায়, বুঝলে না শারমিন, তুমি বড় অবুঝ। আমার প্রাণপ্রিয়া অবুঝ শারমিন, অনেক ভালোবাসি তোমায়। কথাগুলো বলতে বলতে শারমিনের এক কদম কাছে এসে মেঝেতে শুয়ে পড়ল অলিউর। শারমিনের একটি হাত টেনে নিজের বুকে চেপে ধরে বলল, আমার শেষ স্পন্দনটুকুও তোমার নামে শারমিন, অথচ তোমার। এটুকু বলে শারমিনের বুকে হাত রাখলো, অন্য হাতে তলোয়ার টেনে গায়ের সর্বশেষ শক্তিটুকু দিয়ে শারমিনের বক্ষস্থলে বেশ কয়েকবার আঘাত করলো। 12 কয়েক ঘোঙানি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো শারমিন। তার শুভ্র মুখশ্রীতে তাকিয়ে মুচকি হেসে অলিউর বলল, মৃত্যুর সঙ্গী হলে তবুও হৃদয়ে স্থান দিলে না। আফসোসের সাথে শেষ এটুকু বাক্য উচ্চারণ করে চিত হয়ে শুয়ে নিজের পেট বরাবর 2 হাতে তলোয়ার চেপে ধরল অলিউর। চোখ উল্টে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে নিজেও। পলাশ রঙন হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল, একধানে তাকিয়ে রইল শারমিন বাইজি এবং জমিদার অলিউর চৌধুরীর মৃতদেহের দিকে, তাদের 5 ভাইয়ের সম্মানিত পিতার লাশের দিকে। ভীতিগ্রস্ত হয়ে এক ঢোক গিলে রঙন পলাশের পানে তাকাতেই পলাশ চোয়াল শক্ত করে বলল, দুটো পথের কাঁটা একসাথে শেষ। রঙন বিস্মিত হয়ে কেঁদে ফেলল, বলল, ভাই, আমাদের আব্বার কথা না ভেবে বাঁচতে চাইলে এই গৃহ ত্যাগ কর, পারলে শহরে চলে যা, সবটা সামলে যখন খবর দেব তখনই আসবি। সারা রাত ভারী বর্ষণ হওয়ার ফলে প্রকৃতির নিয়মানুসারে আজকের সকালটি বৃষ্টিস্নাত। সকালবেলা ঘুম ভাঙতেই শাইনুর অনুভব করলো তার মা পাশে নেই। মৃদুভাবে চোখ খোলার চেষ্টা করতেই কর্ণকুহরে ভেসে এলো একাধিক মেলি কণ্ঠে ক্রন্দনধ্বনি। কিঞ্চিত ভ্রু কুঁচকিয়ে সন্তর্পণে উঠে বসলো সে। 12 আম্মা আম্মা করে ডেকেও যখন সাড়া পেল না, তখন হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শুনতে পেল একাধিক ক্রন্দনধ্বনি। বুকের ভিতরটা আকস্মাৎ কেমন করে যেন কেঁপে উঠল। আম্মা আম্মা করে ডাকতে গিয়েও কণ্ঠস্বর কেঁপে উঠল। পরনের শাড়িটা ভালোভাবে গায়ে জড়িয়ে আঁচলটুকু কোমরে গুজে প্রথমে ধীরে পা বাড়ালো। কয়েক পা বাড়াতেই আপনা আপনি তার পায়ের গতি বেড়ে গেল। অস্থির চিত্তে কোথায় থেকে কান্নার শব্দ আসে ভাবতে ভাবতে ছুটে গেল সেই বিশেষ কক্ষে। সেখানে গিয়ে সর্বপ্রথম যে দুটো মানুষকে তার চোখে ভেসে উঠল তারা হলো প্রেরণা এবং প্রণয় চৌধুরী। অলিউরের বিশেষ কক্ষটির ধারের বাইরে বাইজি গৃহের ভৃত্যদের থেকে শুরু করে প্রায় সকল সদস্যেরই ভিড় জমেছে। 5 পুরন গৃহ থেকে শুধু অলিউরের 2 স্ত্রী, 3 পুত্র এবং ভৃত্যরা এসেছে। শাহিনুর সেই ভিড়ের মধ্যখানে দাঁড়িয়েই সর্বপ্রথম দৃষ্টিপাত করল প্রেরণা এবং প্রণয়কে। তার ভীত দৃষ্টিজোড়ায় ওই 2 জন মানুষের পরই আকস্মাৎ অলিউরের রক্তাক্ত দেহটি সম্পূর্ণ দৃশ্য ভেসে উঠল। নিথর দেহটির পাশে মাথা নিচু করে বসে আছে প্রণয়, পাশে অলিউরের মাথা কোলে নিয়ে বসে আর্তচিৎকার করছে অরুণা এবং প্রেরণা। এমন দৃশ্য দেখে মস্তিষ্ক কেমন ফাঁকা হয়ে গেল, বক্ষস্পন্দন থেমে গেল শাহিনুরের। ক্ষণকাল চারপাশে অবুঝভাবে দৃষ্টি বুলিয়ে যখন একে একে সকল পরিচিত মুখ দেখতে পেল পরিচিত বুবুদের আঁচলে মুখ ঢেকে কান্না করার দৃশ্যটি, তখন আরেকবার কক্ষের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করলো। কক্ষের ভেতরে সম্পূর্ণ মেঝেতেই রক্তিম তরল পদার্থের স্রোত দেখতেই তার থেমে যাওয়া বক্ষস্পন্দন সহসা কেঁপে উঠল। অরুণা, প্রেরণা, প্রণয়কে পেরিয়ে পেছন থেকে কারো করুণ আর্তনাদ শুনতেই শাইনুরের সর্বাঙ্গ কেঁপে উঠল। শ্বাস রুদ্ধ হয়ে আসা অবস্থায় রুদ্ধ কণ্ঠে জোরপূর্বক উচ্চারণ করল, মান্নাত বুবু। শাইনুরের ভীতিকর ভাঙা কণ্ঠে মান্নাত বুবু শুনতেই বাবার ক্ষতবিক্ষত নিথর দেহ থেকে চমকিত ভঙ্গিতে দৃষ্টি তুলল প্রণয়। নির্লিপ্ত দৃষ্টিদ্বয়ে ভেসে উঠল শাহিনুরের শঙ্কিত মুখশ্রী, যা দেখে সহসা বুকের ভিতর চিনচিনে এক ব্যথাকে টের পেল সে। শ্রদ্ধেয় পিতার মৃত্যুশোকে শোকাহত বক্ষে আচম্বিতভাবে সম্মুখে থাকা কিশোরীটির জন্য অদৃশ্য মায়া আশঙ্কিত বিপদের সম্ভাবনা দৃঢ় হয়ে উঠল। বিনিময়ে তার রক্তিম আবাযুক্ত দৃষ্টিজোড়ায় ভর করল সীমাহীন কাতরতা। কিন্তু সে কাতর দৃষ্টিদ্বয়ে এক পলকের জন্য তাকালো না শাহিনুর, আর না তোয়াক্কা করল চারপাশের মানুষজনদের। কোনো রকম শারমিনকে দেখতে পেয়েই তড়িৎ গতিতে এগিয়ে আর্তচিৎকার করে উঠল, ডাকলো, আম্মা। প্রণয়কে পাশ কাটিয়ে ঠিক প্রণয়ের পিঠমুখী হয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল সে। ঘাড় বাঁকিয়ে আচমকিত দৃষ্টিতে কয়েক পল শাহিনুরকে দেখল প্রণয়। পরক্ষণে আবারও সে তার বাবার মৃতদেহের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু সজাগ রইল তার কর্ণদ্বয়। রুদ্ধ হয়ে আসলো শ্বাস প্রশ্বাস। শারমিনের খোলা চুল মেঝেতে বিছিয়ে পড়ে আছে,
চুলের ভাঁজে ভাঁজেও রক্তিম তরলে নিমজ্জিত। পরিহিত হলদে রক্তের জর্জেট শাড়িটি দেখে বোঝার উপায় নেই তার রং হলুদ ছিল। মান্নাত বাইজি ক্ষণে ক্ষণে শারমিনের গালে মৃদু থাপ্পড় দিচ্ছে, আবার আর্তচিৎকার করে বলছে, তুমি মরতে পারো না, তুমি এভাবে চলে যেতে পারো না। নূরকে ছেড়ে এভাবে কেন চলে গেলে তুমি? তোমার নূরকে এবার কে রক্ষা করবে? শারমিনকে অমন নিশ্চলভাবে দেখে মান্নাতের অমন আহাজারি শুনে সহ্য করতে পারল না শাহিনুর। বীভৎস এক চিৎকার করে উঠল সে। শারমিনের রক্তে মাখা নিথর কাঁধে মৃদুভাবে ধাক্কা দিতে দিতে ডাকলো, আম্মা আম্মা। বারো কয়েক ডেকেও যখন উত্তর মিলল না, মান্নাত বাইজি ঠুকরে উঠল। শাহিনুর করুণ চোখে মান্নাতের দিকে চেয়ে ঠোঁট উল্টে কেঁদে দিল। ভাঙা কণ্ঠে বলল, বুবু আম্মার কি হইছে? আম্মা কথা কয় না কেন? গগন বিদারী এক চিৎকার দিল মান্নাত। বলল, নূর রে, তোর আম্মার নাই রে নূর। মান্নাতের হৃদয় বিদারক কণ্ঠে কক্ষ যেন কেঁপে উঠল। স্তম্ভিত হয়ে মায়ের পানে নির্বাক দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুর। তার ছোট্ট কমল হাতটি বাড়িয়ে ছুঁয়ে দিল মায়ের শান্ত গালে। ধীরে ধীরে দৃষ্টি নিচের দিকে নামলো। অতি সূক্ষ্মভাবেই নজরে পড়ল মায়ের বক্ষস্থলে ক্ষতের দিকে। যেই বুকে পরম শান্তিতে সে হেসেছে কেঁদেছে, দিন শেষে নিশ্চিন্তে মনে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, তার এই পরম সুখময় জায়গাটিতে এভাবে ধ্বংস করতে একটুও কি বুক কাঁপেনি জমিদারের? ভেবেই কম্পিত হস্তে ক্ষত হওয়া বুকের স্থানটিতে হাত চেপে ধরল শাহিনুর। যখন সে হাতটি উঠিয়ে হাতের তলার অংশ সম্মুখে মেলে ধরল, পুরো শরীর অসাড় হয়ে আসলো তার। ব্যথাহত কণ্ঠে মৃদু চিৎকার করে বলল, আম্মা গো, কত কষ্ট তুমি পাইছো আম্মা? পুরো শরীর ভয়ঙ্কর রক্তে মাখামাখি। শাহিনুর সে শরীরে হাত বুলিয়ে বুলিয়ে কিছুক্ষণ আদর করলো, কিছুক্ষণ কাঁদলো, কিছুক্ষণ নিথর রক্তাক্ত বুকটায় মাথা রেখে চুপটি মেরে রইল। অপরূপা শারমিন বাইজির রক্তাক্ত দেহ দেখে তার সুশ্রী কন্যার মুখটাও নিমিষে বিধ্বস্ত হয়ে উঠেছে। যে বাইজি গৃহের আনাচে কানাচে সর্বক্ষণ ঘুঙুরের আওয়াজে মুখরিত থাকত, যে গৃহের প্রতিটি রুদ্ধদ্বার সাক্ষী থাকত সর্বোচ্চ ঘৃণ্যতম ঘটনার, যে বাইজি গৃহে জমিদারের পুত্ররা অশ্লীলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যেত, যে গৃহের গোপন পাপের খবর জমিদাররা এবং বাইজি গৃহের সদস্যরা ছাড়া জানতে পারেনি কেউ, সেই গৃহের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি ইষ্টকে আজ যেন মৃত্যু সুখ। একটি গাছের আগা যত নড়বড়ে থাকুক না কেন, যতক্ষণ গোড়া শক্ত থাকবে ততক্ষণে তার বিনাশ নেই, কিন্তু গোড়াবিহীন আগা টিকিয়ে রাখার জেদ মৃত মানুষ জিন্দা করার মতোই, যা কখনো কোনো কালেই সম্ভব হবার নয়। পল্লব এবং পলাশ চৌধুরী অলিউরের মৃতদেহটি নিজেদের গৃহে নেওয়ার ব্যবস্থা করলো। মৃতদের দিয়ে অলিউরকে নিজেদের গৃহ নিয়ে গেল। মহিলা বিতরক অরুণা আর প্রেরণাকে নিয়ে গেল। জমিদার এবং বাইজি শারমিন শাইলার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করলো পলাশ চৌধুরী। পুলিশের নিকট সুস্পষ্টভাবে বর্ণনাও করলো সবটা। বলল, অলিউরের বাইজি গৃহে শারমিন আর থাকতে চাচ্ছিল না। অলিউর ও তাকে এই গৃহ থেকে বিদায় দিতে ইচ্ছুক ছিল না। তাই দুজনের মধ্যে বেশ ঝামেলা সৃষ্টি হয়। এক কথায় দু কথায় শারমিনই আগে আঘাত করে অলিউরকে, কিন্তু সে জমিদার, তলোয়ার তার চেয়ে ভালো ব্যবহার করবে সামান্য বাইজি। তাই জীবন দিয়ে হলেও তার সঙ্গে করা বেয়াদবির শাস্তি দিয়েছে অলিউর। আর যাই হোক, এক বাইজির কাছে জমিদার কখনো হার মানবে না। পুলিশকে টাকা খাওয়ালো পলাশ চৌধুরী, যাতে এই খুনগুলোর জন্য তদন্ত না হয়। টাকা খাওয়িয়ে মিথ্যা কথায় ভুলিয়ে পুলিশদের পাঠিয়ে দিল। গ্রামের মানুষদের বোঝাতে পারলেও প্রেরণার অরুণাকে সত্যি বলল পলাশ। শারমিন বাইজির হাতে অলিউর প্রথম আঘাত পেলেও শারমিনকে রঙ্গন এবং অলিউর দুজনই খুন করেছে। আর অলিউর বাঁচতে চায়নি বলে শেষে নিজেই নিজের দেহে শেষ আঘাত করেছে। পলাশের মুখে সবটা শুনে অরুণা প্রেরণা সবটা বিশ্বাস করতে বাধ্য হলো, কারণ তারা জানে অলিউর চৌধুরী শারমিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। শারমিনের প্রতি তার তীব্র আকর্ষণ বহু বছরের। আর শারমিন বাইজির ব্যক্তিত্ব সম্পর্কেও নিখুঁত ধারণা রয়েছে তাদের। তাই শারমিনের দ্বারা জমিদারের এই মৃত্যু অসম্ভব কিছু নয়। আর পলাশের বর্ণনা অনুযায়ী শারমিনের এমন মৃত্যুও বিশ্বাসযোগ্য, কিন্তু সবশেষে বিপদ রইল রঙনের জন্যই। তাই আসল সত্যিটা চাপা রইল অরুণা প্রেরণা আর পলাশ চৌধুরীর মধ্যে। জমিদার অলিউর চৌধুরীর মৃত্যু সংবাদ শুনে শত শত মানুষজনের ভিড় পড়ল জমিদার বাড়িতে। রোমানার মৃত্যুর পর আরও একটি মৃত্যুর শোকে পাঁচফোড়ন গৃহের অবস্থা খুবই বেদনাপূর্ণ হয়ে উঠল। অঙ্গনের অবস্থা দ্বিগুণ খারাপ হয়ে গেল। প্রণয় দুজন নার্সকে খবর পাঠাতেই তারা এসে অঙ্গনকে সামলালো। এদিকে প্রেরণা ও রুনা দুজনই ভীষণ ভেঙে পড়েছে। পল্লব, পলাশ আর প্রণয় মিলে সবটা সামলাচ্ছে। অঙ্গনের কথা উঠতেই প্রেরণা জানিয়েছে তাকে খুবই গুরুত্বপূর্ণ কাজে শহরে পাঠিয়েছে সে। তাকে যেন ক্রমক্রমেই বাবার মৃত্যু সংবাদ না জানানো হয়। যদিও মায়ের বলা মিথ্যা কথাটি ধরে ফেলেছে প্রণয়, কিন্তু তার মা কেন রঙ্গনকে নিয়ে মিথ্যা বলল? তাহলে কি আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটেছে?
খালি চোখে যা সহজভাবে দেখা যাচ্ছে তার ভিতরেও কঠিন কোনো সত্য রয়েছে। এসব প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও চুপ রইল প্রণয়। সকল আত্মীয় স্বজন, অলিউরের শহরে বন্ধুবান্ধব সকলের উপস্থিতিতে জানাজা পড়িয়ে জমিদার বাড়ির গোরস্থানে কবর দেওয়া হলো অলিউর চৌধুরীকে। বাড়ির বউদের দায়িত্ব দেওয়া হলো দুই শাশুড়ি মাকে সামলানোর। শারমিন বাইজির কবর দেওয়া হলো বাইজি গৃহের পেছনে, যেখানে পূর্ব বংশের জমিদাররা শত শত বাইজিকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে। সেখানেই জানাজা পড়ে স্বাভাবিকভাবে কবর দেওয়া হলো শারমিনকে, যা পুরোটাই প্রণয় নিজ দায়িত্বে সম্পূর্ণ করেছে। পল্লব বা পলাশ কারোরই মত ছিল না এতে। তাদের কথা ছিল কোনো রকম পুঁতে দেবে, তবে এতে ঘোর বিরোধিতা করে প্রণয় সম্মানের সঙ্গে জানাজা পড়ানোর ব্যবস্থা করে অতঃপর কবর দেওয়া হয়। বাইজি গৃহের সকল কার্যক্রম 7 দিনের জন্য বন্ধ থাকবে, এটাও ঘোষণা করে দেয় প্রণয়। এতে পলাশ তীব্র প্রতিবাদ জানালে প্রণয় তাকে বেশ কঠিন গলায় সংযত থাকতে বলে। বদ্ধ করে নিশ্চুপ হয়ে বসে একধারে নিজের হাতে থাকা তলোয়ারটির দিকে তাকিয়ে আছে শাহিনুর। অবিরতভাবে কাঁপছে তার হাতটি, তবুও চেষ্টা করছে নিজের হাতটিকে নিয়ন্ত্রণ করার। আর আজ চোখের সামনে নিজের মাকে বাইজি গৃহের পিছনে কবর দিতে দেখলো সে। গত রাতে যে মানুষটার আদরে মাখামাখি হয়েছিল, তীব্র জ্বরের ঘুরেও বারংবার যে মানুষটার স্নেহের স্পর্শ অনুভব করেছে, প্রাণ খুলে শেষবার যাকে আম্মা আম্মা ডেকে বিনিময়ে পেয়েছে মাতৃস্নেহ, এক রাতের ব্যবধানে দীর্ঘ তন্দ্রা ঘোর কাটতেই যখন সেই মানুষটার ক্ষতবিক্ষত রক্তাক্ত প্রাণহীন নিথুর দেহটি চোখের সামনে ভেসে উঠল, কলিজায় ঠিক কয়টা ছিদ্র হয়েছে জানে না শাহিনুর। কিন্তু যে ক্ষত, যে ছিদ্র তার কলিজাতে হয়েছে, এ জীবনের কোনো কিছুর বিনিময়ে তা সারিয়ে তোলা সম্ভব নয়। রক্তে মাখা তলোয়ারটি আঁচল দিয়ে সযত্নে মুছতে মুছতে শাহিনুর বলল, আম্মা তুমি অন্ধকারে ওখানে থাকতে ভয় পাচ্ছ? ভয় পেও না আম্মা, আমি এখনই আসছি। দুর্বল চিত্তে উঠে দাঁড়ালো শাহিনুর। মাথাটা যেমন কেমন ঝিমিয়ে উঠল তার, তবুও পাত্তা দিল না। গোপনীয়ভাবে তলোয়ারটি তুলে রেখে পা বাড়ালো মায়ের কবরের উদ্দেশ্যে। যদিও মান্নাত তাকে খুব বুঝিয়ে শুনিয়ে রেখে গিয়েছিল, দরজা আটকে বসে থাকতে বলেছিল, সে ব্যতীত কেউ এলে যেন দ্বার না খুলে, এ বিষয়ে কড়া নিষেধাজ্ঞাও করেছিল। কিন্তু মাতৃহারা অবশ্য শাহিনুরের তখনও চৈতন্য ফেরেনি। শারমিনের অবর্তমানে মান্নাত কতটুকু নিরাপত্তা দিতে পারবে শাহিনুরকে জানে না, তবে সে পণ করেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত অবধিও সে নূরের পাশে থাকবে। তাই তো ঘরে এসে নূরকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে শারমিনের কবরস্থানে ছুটে যায় সে। সেখান থেকে নূরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে আসে, সারা রাত মেয়েটাকে বোঝায়, জীবন সম্পর্কে ধারণা দেয়। এজন্য অবশ্য তার জীবন বৃত্তান্ত পুনরায় আবৃত্তি করে। অলিউর শারমিনের মৃত্যুর 4র্থ দিন আজ। রোজ রাতে মান্নাতকে ফাঁকি দিয়ে মায়ের কাছে আসে শাহিনুর। কবরের ওপর মাথা রেখে কখনো নিশ্চুপ থাকে, কখনো বা অভিযোগ করে, কখনো আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আজও এসেছে শাহিনুর। কবরের পাশে বসে মাথাটা কবরের উপর রেখে শুয়ে আছে, দৃষ্টিজোড়াবদ্ধ। বাইজি গৃহে আজ 4 দিন পর প্রবেশ করল পলাশ। সকল বাইজিদের মুখে বিষাদ ভাব দেখে বিড়বিড় করে কিছু গালিগালাজ করতে করতে শারমিনের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো, কারণ সে নিশ্চিত শাহিনুরকে ঠিক সেখানেই পাবে। কিন্তু যখন শাহিনুরকে পেল না, তখন মান্নাতকে ডাকলো। মান্নাত শঙ্কিত হয়ে ছুটে এসে শাহিনুরকে না পেয়ে কিঞ্চিত স্বস্তি পেল, আবার দুশ্চিন্তাও হলো। পলাশ অশ্লীল ইশারায় মান্নাতকে প্রশ্ন করলো, নূর কোথায়? মান্নাত তেজি কণ্ঠে বলল, জানি না, আর জানলেও তোমাকে বলবো না। মান্নাতের এরূপ জবাবে আচমকা খেপে গিয়ে তার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরল পলাশ। এক ধাক্কায় ঘরের ভিতর ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে দরজা আটকে দিল। মান্নাত হাউমাউ করে কেঁদে উঠল, ধারে করাঘাত করতে করতে বলল, তুমি এমনটা করো না পলাশ, দোহাই তোমার। হে আল্লাহ, তুমি নূরের সহায় হও। বিকৃত ভঙ্গিতে হেসে উঠল পলাশ, চারদিক তাকিয়ে হুঙ্কার ছাড়লো, আমাকে ছাড়া এই দরজা কেউ খোলার সাহস দেখাবি তো শারমিন বাইজির বুকে পাঠাই দিব একদম। পুরো গৃহ তন্ন তন্ন করে খুঁজলো পলাশ, কোথাও পেল না নূরকে। শেষে কি ভেবে যেন পা বাড়ালো বাইজি গৃহের পশ্চাতে। জ্যোৎস্নার রাত্রিতে কবরের পাশে চুপটি করে শুয়ে আছে শাহিনুর। স্বল্প আলোতে স্পষ্ট শাহিনুরকে দেখতে পেয়ে মনে পৈশাসিক আনন্দ অনুভব করলো পলাশ। নিঃশব্দে পায়ে গিয়ে এক কদম শাহিনুরের পেছনে হাঁটু গেড়ে বসলো। থেকে থেকে ফোপাচ্ছে শাহিনুর, যার ফলে থেকে থেকে তার শরীরও মৃদুভাবে কাঁপছে। পরনে অতি সাধারণ একটি সুতি শাড়ির আঁচল পেরে মাটিতে শোয়ার ফলে ধবধবে ফর্সা মেদহীন কোমরের কিছু অংশ উন্মুক্ত হয়ে আছে। পলাশের অশ্লীল দৃষ্টিজোড়া সর্বপ্রথম সেখানেই পড়ল। এক হাঁটু মাটিতে গেড়ে বসে কিঞ্চিত মাথাটা ঝুঁকিয়ে ডান হাত বাড়িয়ে নিবিড়ভাবে খামচে ধরল শাহিনুরের কমল মসৃণ কোমরে। মৃদু স্বরে আর্তনাদ করে উঠল শাহিনুর। বড়সড় বলপূর্ণ হাতের থাবা এবং নখের আঁচড়ে কোমরের কিছু অংশে নখ দেবে রক্তপাত ঘটল। পলাশ শাহিনুরের আটকে ওঠায় মৃদু আর্তনাদ শোনায় অশ্লীলভাবে অধর কামড়ে ধরল। শাহিনুরের দিকে আরেকটু ঝুঁকে লম্বা এক নিঃশ্বাস নিল, বলল, আজ এই জ্যোৎস্না মাখা রাতটি স্মরণীয় হবে তোমার আমার মাখামাখিতে। শাহিনুরের কর্ণকুহরে
পলাশ চৌধুরীর বলা কুরুচিপূর্ণ বাক্যটি বজ্রপাতের ন্যায় আঘাত করলো। সম্ভাব্য বিপদ থেকে নিজেকে রক্ষার্থে অজান্তেই ভীষণ সাহসিকতার একটি কাজ করে ফেলল সে। সকল ভয়, ক্ষণকাল পূর্বে পাওয়া অশুভ স্পর্শের তীব্র যন্ত্রণা নিমেষেই দূর হয়ে গেল। পিছন দিক না ফিরেই পলাশ চৌধুরীর থেকে বাঁচার তাগিদে দুহাতে মাটি খামচে ধরল। ঝরঝরে দুমুষ্টি মৃত্তিকা অনায়াসেই মুঠোবন্দি করে নিল। তারপর ঝড়ের গতিতে পিছু ঘুরে উৎপেতে থাকা কুদৃষ্টি জোড়ায় ছুঁড়ে মারল শুকনো মাটির গুঁড়োগুলো। ঠান্ডা মস্তিষ্কে সহসা শাইনুর এমন আঘাত হানবে দিবা স্বপ্নেও কল্পনা করেনি পলাশ। মৃদু স্বরে আর্তনাদ করে কিঞ্চিত পিছিয়ে গেল পলাশ। দুহাতে নিজের দু চোখ চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিল শাইনুরকে। বদ্ধ চোখে আন্দাজে শাইনুরকে খাবলে ধরার চেষ্টা করলো, কিন্তু তার পূর্বেই শাইনুর উঠে দাঁড়িয়ে ছুটে পালাতে উদ্যত হয়। কয়েক কদম এগুতেই আঁচলে টান পড়ে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পিছু তাকাতেই দেখতে পায় চোখ জোড়া বন্ধ রেখেই এক হাতে শাড়ির আঁচল টেনে ধরেছে পলাশ। কয়েকবার সে আঁচল ছাড়ানোর চেষ্টা করার পর যখন দেখলো উঠে দাঁড়াচ্ছে পলাশ, তৎক্ষণাৎ কেঁদে উঠে সম্পূর্ণ শাড়ি খুলেই পালানোর চেষ্টা করলো শাহিনুর। নিজের অর্ধনগ্ন দেহটি ঢোকার জন্য বেঁধে রাখা ক্যাশগুচ্ছ তড়িৎ গতিতে খুলে ফেললো। ঢেউ খেলানো লম্বা লম্বা চুলগুলো ছুটতে থাকা অবস্থায় দুকাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিল। তার মস্তিষ্কে কেবল একটা কথাই বিচরণ করলো, আমার আম্মা নেই, কিন্তু আমার কথাগুলো, উপদেশগুলো ঠিক রয়েছে। আমার উপদেশগুলোই আমার শক্তি। কে বলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হতে হয়? 15 বছর বয়সী কিশোরীটি একমাত্র অবলম্বন হারিয়ে, নিজের জন্মদাত্রীকে হারিয়ে ঠিক তো বড় হয়ে গেল। কই, তার তো বয়সের প্রয়োজন পড়ল না। এই তো ঠেকে গিয়ে ঠিক শিখে গেল, ঠিক নিজেকে রক্ষা করার সাহস পেয়ে গেল। প্রতিপক্ষ তোমায় 10 বার আঘাত করার পর তুমি যদি একবার হলেও তাকে আঘাত করতে পারো, এই ভীষণ গর্বের। অলিউর চৌধুরী এবং শারমিন বাইজির মৃত্যুদিন থেকে পলাশকে চোখে চোখে রাখছিল প্রণয়। হসপিটাল থেকে লম্বা একটি সময়ের জন্য ছুটি নিলেও ইমার্জেন্সি কিছু প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য হসপিটাল গিয়েছিল সে। সেই ফাঁকে সুযোগটা কাজে লাগিয়েছে পলাশ। বাড়ি ফিরতে যখন পলাশকে পেল না, আশেপাশের কোথাও তাকে নজরে পড়ল না, পাগল পাগল হয়ে গেল সে। বাড়ির প্রতিটি সদস্য থেকে শুরু করে কয়েকজন বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, কিন্তু আশানুরূপ ফল পেল না। শেষে তীব্র শঙ্কা নিয়ে বাইজি গৃহের মেন গেটে এসে সবুরুদ্দিনকে কড়া জিজ্ঞাসাবাদ করলো। সবুরুদ্দিন ভয়জড়িত কণ্ঠে সত্যি বলে দেয় যে পলাশ গৃহের ভিতরে অবস্থান করছে। এটুকু শুনতেই কান গরম হয়ে দু চোখ রক্তিমাবাই ছেয়ে গেল তার। চোয়াল শক্ত হয়ে শরীরের প্রতিটি রগ যেন ফুলে ফেপে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করে গৃহের ভিতর প্রবেশ করে দেখলো প্রতিটি বাইজির মুখে আতঙ্কের ছাপ। ভিতরের কক্ষ থেকে ধারে করাঘাতের স্বল্প শব্দ শোনা যাচ্ছে। সে শব্দকে অনুসরণ করে প্রণয় সঠিক কক্ষের সামনে এসে দ্রুত বদ্ধদ্বার খুলে দিল। নিমিষেই বেরিয়ে এলো মান্নাত। ভয়াবহ আর্তনাদ করে বলল, নূর, নূর কোথায়? বক্ষস্থল কেঁপে উঠল প্রণয়ের। মান্নাত প্রণয়কে দেখে ঈষৎ ভরসা পেল। চিৎকার করে বলল, আপনি তো নূরের মাকে বলেছিলেন আপনি ওকে বিয়ে করবেন। আপনার উদ্দেশ্য যদি হালাল হয়, দয়া করে নূরকে রক্ষা করুন। প্রণয় থমকানো দৃষ্টিতে তাকিয়ে শঙ্কিত কণ্ঠে বলল, নূর কোথায়? মান্নাত ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনি আমার সাথে আসুন। মান্নাত তড়িৎ গতিতে পা বাড়ালো বাইজি গৃহের পশ্চাতে। তাকে অনুসরণ করলো প্রণয়। বাইজি গৃহের বাম পাশে পুকুরের থেকে গৃহের দেয়াল অবধি যে কাঁচা রাস্তা রয়েছে, সে রাস্তা দিয়ে মান্নাত আর প্রণয় যাচ্ছিল। মান্নাত ছুটতে গিয়ে কিছুটা হাঁপিয়ে ওঠায় ধীরগতিতে হাঁটছে। ততক্ষণে প্রণয় সবটা বুঝে পায়ের চলন বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই ক্ষণে প্রচণ্ড বায়ু প্রবাহের মতো করে প্রণয়ের বুকে এসে ধাক্কা খেল শাইনুর। সুঠাম দেহের শক্ত মজবুত বুকের পাটায় আকস্মাৎ ধাক্কা খেতেই তার কমল নাসিকার ডগা থেতলে গেল যেন। বিশাল দেহের সাথে সংঘর্ষে নিজের ক্ষুদ্র দেহখানি আর ধরে রাখতে পারল না শাহিনুর। বদ্ধ দৃষ্টিতে শ্বাসরুদ্ধকর অবস্থায় একদম চিত হয়ে ভূমিতলে শরীর ছেড়ে দিল সে। পিছন থেকে ভয়ে নূর ডেকে আর্তচিৎকার করে উঠল মান্নাত। অর্ধনগ্ন অবস্থায় শাইনুরকে দেখে থমকে গেল প্রণয়। সহসা দৃষ্টিজোড়া সংযত করে নিল। পেছনে মান্নাতের দিকে ঘুরে দাঁড়ালো। ইশারায় শাইনুরের কাছে যেতে বলল তাকে। মান্নাত হাউমাউ করে কাঁদতে গিয়ে শাইনুরকে ধরল। শরীরের সমস্ত শক্তি যেন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে লাগলো শাইনুরের। মান্নাতকে কাছে পেয়ে আবার পূর্বের রূপে ফিরে গেল সে, যেই রূপে সে অতি নগণ্য নির্বোধ এক কিশোরী ছাড়া আর কিছুই নয়। মাটিতে বসে মান্নাতকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছে সে। শরীরে অত্যধিক কম্পনের ফলে তার ক্রন্দনধ্বনি শুনতেও ভয়াবহ লাগছে। সেই ভয়াবহ ধ্বনি কর্ণকুহরে বারংবার আঘাত করতেই বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। চোয়াল শক্ত করে রক্তিম চোখে নির্নিমেষ তাকিয়ে নিজুম রাতটিকে দেখতেই তার সুঠাম দেহে জড়িয়ে থাকা শুভ্রবর্ণের শার্টটি বুতাম অতি সন্তর্পণে খুলে ফেললো। একইভাবে দাঁড়িয়ে শার্ট এগিয়ে দিল মান্নাতের দিকে। গম্ভীর কণ্ঠে আদেশ করলো, মান্নাত বাইজি, এটা নাও, ওকে পরিয়ে দাও ফার্স্ট। মান্নাত কিঞ্চিত ত্বরান্বিত হয়ে প্রণয়ের থেকে শার্ট নিয়ে শাইনুরকে পরিয়ে দিল। প্রশ্ন করলো, নূর তোর কোনো ক্ষতি করেনি তো? ও কান্না করতে করতে হেঁচিয়ে উঠে গেছে শাইনুরের। সে অবস্থাতেই সে ভেঙে ভেঙে বলল, না বুবু, তার আগে আমি চোখে বালু দিয়ে দৌড় দিছি। বিস্মিত হয়ে গেল মান্নাত। বিস্মিত হলো প্রণয়ের ক্রোধান্বিত
রক্তিম চক্ষু যুগলো, শুকনো গলায় এক ডোকো গিলল সে। কিঞ্চিত স্বস্তি পেয়ে বিড়বিড় করে বলল, তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তা, আর তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম নূর। দৃষ্টিজোড়া আবদ্ধ করে গভীর শ্বাস ছাড়ল প্রণয়। আজ যেন শাইনুর নিজেকে নয়, তাকেই রক্ষা করেছে। অশুভ স্পর্শ থেকে বাঁচিয়ে এনেছে তার প্রাণভোমরাকে। শাইনুরকে ধীরে সুস্থে দাঁড় করালো মান্নাত। প্রণয় তাদের দিকে ঘুরে দাঁড়ালো। শাইনুরের শঙ্কিত মুখশ্রীতে নম্র দৃষ্টি নিক্ষেপ করে মান্নাতের উদ্দেশ্যে অকপটে বলল, আজ এ পৃথিবীতে শারমিন বাইজি নেই। যতদিন তিনি ছিলেন ততদিন আমি তার সিদ্ধান্তের, তার অনুমতির প্রয়োজন বোধ করেছি। আজ যেহেতু তিনি নেই, তার কন্যাটিও নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত হয়নি। তাই তার কন্যা মানে শাহিনুর শায়লার দায়িত্ব আমি জমিদার অলিউর চৌধুরীর পুত্র প্রণয় চৌধুরী নিলাম। সর্বাঙ্গে শিউরে উঠল শাহিনুরের। শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল তার। কেঁপে উঠল মান্নাত বাইজি নিজেও। ভয়জড়িত কণ্ঠে বলল, আপনি কিন্তু শাহিনুরকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন। সখী তো আমাকে এটাই বলেছিল। কিন্তু হাত উঁচিয়ে মান্নাতকে থামিয়ে দিল প্রণয়। ধীর কণ্ঠে বলল, আমার আব্বা এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ 4 দিন। এমত অবস্থা বিয়ে করা সম্ভব হলেও বাড়ির কারো মতামত থাকবে না। তাছাড়া আমার শ্রদ্ধেয় 2 মা এখনও জীবিত রয়েছেন। তাদের থেকে অনুমতি নিয়ে বেশ ধুমধাম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমি। মান্নাত বলল, আপনার কি মনে হয় নূরকে বিয়ে করতে চান, এ সিদ্ধান্ত আপনার পরিবার সহজে মেনে নেবে? একদমই না। সহজে মানবে না বলেই কঠিন করে মানাবো। ঈষৎ বাঁকা হেসে প্রণয় কথাটি বলতেই স্তব্ধ হয়ে গেল মান্নাত। শাহিনুরকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল সে। নিঝুম রাত, চারদিকে নিস্তব্ধতা। দূরপানে কিছু শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বাইজি গৃহের বাইরে এবং পাঁচফোড়ন গৃহের পশ্চাতে পুকুরের চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রয়েছে, যার ফলে অন্ধকারে মৃদু আলোয় প্রণয়কে সুস্পষ্ট নজরে পড়ছে মান্নাতের। প্রণয়ের সঙ্গে চেহারার দিক দিয়ে দারুণ মিলে যায় পলাশের। উচ্চতা, গায়ের বর্ণ, দেহের গড়ন, পুরো উষ্ঠাধরে ফুটে ওঠা বাঁকা হাসি, সবটাতেই অদ্ভুত মিল। যদিও পলাশের ঠোঁটজোড়া প্রণয়ের মতো এতটা স্বচ্ছ নয়। সব মিলিয়ে মান্নাতের বক্ষস্থলে ঈষৎ সংশয় জাগলো। প্রণয়ের সম্পর্কে যাই শুনুক, যাই দেখুক, সেও তো জমিদার পুত্র। নূরকে প্রণয়ের হাতে তুলে দেওয়া শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া হবে না তো? মান্নাতের চিন্তাভগ্ন দৃষ্টিতে তাকিয়ে প্রণয় বলল, মান্নাত বাইজি, নিজ গৃহে ফিরে যাও। মান্নাতকে কথাটা বলেই শাইনুরের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। শান্ত গলায় বলল, আর তুমি এই মুহূর্তে আমার সঙ্গে আমার গৃহে প্রবেশ করবে। কথা দিচ্ছি, এ পৃথিবীর কোনো অশুভ ছায়া তোমার গায়ে পড়ার সাহস করবে না। প্রণয়ের কথা শুনে শাইনুর আটকে উঠল। মান্নাতকে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে বলল, মান্নাত বুবু, আমি কোথাও যাব না, যাব না কোথাও আমি। ওরা খুব খারাপ লোক, খুব খুব খারাপ লোক ওরা বুবু। কোনো ক্রমে প্রণয়ের সঙ্গে যেতে রাজি হলো না নূর। প্রণয়ও নিজের সিদ্ধান্তে অটল রইল। দ্বিধান্বিত হয়ে মান্নাত খুব বুঝালো নূরকে, কিন্তু নূরও জেদ ধরে দাঁড়িয়ে রইল। প্রণয় একবার ভাবলো নূরকে সময় দেবে, কিন্তু আবার ভাবলো বাইজি গৃহের সব দায়িত্ব পল্লব চৌধুরী আর পলাশ চৌধুরীর হাতে। এ গৃহ কোনো মতেই নূরের জন্য নিরাপদ নয়। তাই বাধ্য হয়ে কিছুটা জোর খাটিয়ে নূরের হাত ধরল প্রণয়। ভয়ে শিউরে উঠল শাইনুর। এক হাতে মান্নাতের হাত শক্ত করে চেপে ধরল। প্রণয় তাকে তার গৃহে নিয়ে যাওয়ার জন্য হাত টেনে ধরল। আর সে মান্নাতের হাত চেপে ধরে চিৎকার করে বলল, মান্নাত বুবু, আমি যাব না, আমাকে ফেরাও বুবু, আমাকে যেতে দিও না। নিরুপায় মান্নাত জোর খাটাতে পারল না। এক চিলতে সুখের আশায় প্রণয়ের কাছে ছেড়ে দিল তাকে। আর যাই হোক, মান্নাত নিশ্চিত পাঁচফোড়ন গৃহে থাকলে নূরের কোনো ক্ষতি হবে না। স্বয়ং পলাশ চৌধুরীও ওই গৃহে থাকা অবস্থায় নূরকে স্পর্শ করার কথা ভাবতেও পারবে না। জমিদাররা নিজেদের গৃহে কোনো অপকর্ম করে না, এটা তাদের গুণ বললে গুণ, ধর্ম বললে পরম ধর্ম। পাঁচফোড়ন গৃহ। বৈঠকখানায় বসে তসবি পড়ছে অরুণা। তার পাশে বসে আছে প্রেরণা। মুনতাহা তাকে পান বানিয়ে দিল। সে পান গালে ভরে মুনতাহার মাথায় হাত বুলালো প্রেরণা। বলল, জামা, বড় বউ অঙ্গনকে খাওয়াতে গেছে, একটু দেখে আয় তো সব ঠিকঠাক আছে কিনা। বাধ্য মেয়ের মতো দেবরের ঘরের দিকে খোঁজ নিতে গেল মুনতাহা। যেবা হেলে দুলে এক হাতে বিনুনি ঝুলাতে ঝুলাতে সবাই বৈঠকখানায় পা দিয়েছিল, তখনই মুনতাহাকে দেখে অবাকান্বিত হয়ে সে প্রেরণাকে প্রশ্ন করলো, আম্মাজান, আপনি কি আপাকে বিশ্বাস করেন না? হতে পারে সে আমার সতীন, তাই বলে তার নামে মন্দ কথা বলবো না। সে কিন্তু খুবই ভালো মানুষ, আমাকে খুব আদর করে, সবসময় স্বীকার করে তার চেয়ে আমি অনেক বেশি সুন্দরী। অমন একটা ভালো মনের মানুষকে, আমার একমাত্র সতীনকে আপনি এভাবে সন্দেহ করলেন? জেবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ক্রোধী কণ্ঠে প্রেরণা বলল, এই একদম আতপাগলের মতো কথা বলবে না। আমি কিভাবে বড় বৌমাকে সন্দেহ করলাম? অরুণা বেশ বিরক্ত বোধ করলো। মন মানসিকতা একদম ভালো নেই তার। আর না এদের সাপে নেউলে সম্পর্কের মাঝে পাঁচফোড়ন কাটার ইচ্ছে আছে। তাই তসবি হাতেই সে উঠে দাঁড়ালো। ক্ষণকাল প্রেরণার দিকে নিশ্চুপ বনিতায় চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। বৈঠকখানা ত্যাগ করে নিজ কক্ষে প্রস্থান করলো। সেদিকে ভ্রুক্ষেপ করলো না যেবা। সে আয়েশ করে সোফায় শাশুড়ির মুখোমুখি হয়ে বসলো। হিহি করে হাসতে হাসতে বলল,
আম্মা, আপনার মাথায় যে একটু বুদ্ধিশুদ্ধি কম তা আমি আগেই বুঝেছি। যাকগে, আপনি যে আপনার ভাইয়ের মেয়ে মুনতাহাকে শবনম আপার চেয়ে বেশি বিশ্বাস করেন এটার প্রমাণ এর আগেও পেয়েছি। এই যে অঙ্গনকে রোজ 3 বেলা আপা খাওয়ায় আর আপনি 3 বেলায় মুনতাহাকে দেখতে পাঠান, এটা কি সন্দেহ করে পাঠান না? আপনি মুনতাহাকে ভরসা করেন কিন্তু আপাকে করেন না, তাই তো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য ওরে পাঠান। যেখানে আপা আছে সেখানে সব ঠিকঠাক থাকবে না কেন বলুন? হকচকিয়ে গেল প্রেরণা। আমতা আমতা করে বলল, তুমি সবসময় বাজে বকো জেবা। খিলখিল করে হেসে উঠল জেবা। ঠোঁটে লেপটে থাকা লাল গাঢ় লাল লিপস্টিক দু ঠোঁট একে অপরের সঙ্গে যুক্ত করে ঘষে নিল একবার। চোখে দুষ্ট হাসির ঝলক তুলে বলল, ধরা পড়ে গিয়ে আমতা আমতা করছেন আম্মা, দেখছেন? ফুঁসে উঠে কড়া চোখে তাকালো প্রেরণা। জেবা তর্জনী আঙ্গুল দিয়ে নিজের ওষ্ঠাধর চেপে ধরল। বিড়বিড় করে বলল, আর সত্যি কথা বলবো না আম্মা। প্রেরণা এবার কপাল চাপড়াতে শুরু করলো। আফসোসের সুরে বলল, হায় আল্লাহ রে, আমার বড় ছেলে কি পাগল ধরে আনছে রে। শাহিনুরকে নিয়ে পাঁচফোড়ন গৃহে প্রবেশ করলো প্রণয়। হাত ধরা থেকে শুরু করে পাঁচফোড়ন গৃহে প্রবেশ করা অবধিও শাহিনুর প্রণয়ের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু যেই গৃহের ভিতর প্রবেশ করলো তখনই চুপ হয়ে গেল সে। তাকে নিয়ে প্রণয় উপস্থিত হলো বৈঠকখানায়। সেখানে প্রেরণার জেবা বসা ছিল। প্রণয় আর নূর সর্বপ্রথম জেবার নজরেই পড়ল। জেবা ওদের দেখে টু শব্দটিও করলো না, কেবল অবাকান্বিত হয়ে উঠে এসে তাদের সামনে দাঁড়ালো। শাহিনুরকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। প্রণয়ের গায়ে শুধু স্যান্ডু গেঞ্জি, শাহিনুরের পরনে শার্ট। বেশ অবাক হলো সে। প্রণয়কেই বলল, এটা কোন নায়িকা ভাই? ক্ষণকাল চুপ থেকে বাবুক সরে আবার বলল, এ মেয়েটা কি আমার চেয়ে সুন্দরী হবে? এটুকু বলে শাহিনুরের বাহুতে ধরলো। আটকে উঠল শাহিনুর। প্রণয় শাহিনুরের হাতটা আর একটু ভরসার সঙ্গে চেপে ধরল। জেবা আবার বলল, না বাবা, আমার চেয়ে সুন্দরী না। পেছন থেকে প্রেরণা মৃদু চিৎকার দিয়ে উঠল, প্রণয় এসব কি? ও তোর সঙ্গে এভাবে কেন? আতঙ্কিত হয়ে জেবা শাহিনুরের পাশে গিয়ে দাঁড়িয়ে শাশুড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বুকের ভিতর ধরপড় করতে শুরু করলো শাহিনুরেরও। কিন্তু প্রণয় মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে শান্ত রইল। বলল, আজ থেকে ওর দায়িত্ব আমার আম্মা। আজ থেকে ও আমার সঙ্গে এ বাড়িতেই থাকবে। 36 দিন পর বিয়ে করবো ওকে আমি। প্রণয়ের মুখে এহেন বক্তব্য শুনে মাথা ঘুরে গেল প্রেরণার। আকস্মাৎ শবনম এসে ধরল শাশুড়িকে। প্রেরণা করুণ সুরে শবনমকে বলল, বড় বউ, আমার প্রণয় এসব কি বলছে? একে একে বাড়ির প্রতিটি সদস্য এসে হাজির হলো বৈঠকখানায়। এলো পল্লব চৌধুরী নিজেও। সকলের সম্মুখে প্রণয় জানালো সে এক বাইজি কন্যাকে বিয়ে করবে। জমিদার পুত্র বিয়ে করবে এক বাইজি কন্যাকে? এ কোন অভিশাপ, কার অভিশাপ? সকলেই স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মুনতাহার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নূরকে দেখে ভীষণ ঈর্ষা হলো তার। মনে মনে বলল, এই রূপের জন্যই উনি এত মরিয়া হয়ে উঠেছে। প্রেরণা অরুণা প্রণয়ের উপর ভীষণ অসন্তুষ্ট হলো। প্রেরণা আহাজারি করতে করতে বলল, আমার এত সভ্য মার্জিত ছেলেটাকেও ওই কালনাগিনীর মেয়ে ফাঁসালো। আমার ছেলেটারে তাবিজ করে শেষমেশ আমার সংসারে ঢুইকা পড়লো। প্রণয় মায়ের কথায় ভ্রুক্ষেপ করলো না। সকলের সামনে শাহিনুরের হাত ধরে গটগট পায়ে চলে গেল নিজের কক্ষে। প্রণয়ের এরূপ আচরণ দেখে কান্নায় ভেঙে পড়ল প্রেরণা। পল্লব চৌধুরী ভীষণ চিন্তামগ্ন হয়ে বেরিয়ে পড়ল গৃহ থেকে। বাড়ির সকলে বাখারা অবস্থায় শাশুড়ির কাছাকাছি অবস্থান করলো। নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রণয়। ফাঁকা কক্ষে একা দুজন এমত অবস্থায় দরজা বন্ধ করতেই প্রণয়ের দিক থেকে নিজের হাত ছাড়িয়ে নিল শাহিনুর। আশেপাশে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, দরজা বন্ধ করলেন কেন আপনি? আমি আপনার সঙ্গে থাকতে চাই না, আমি থাকবো না আপনার সাথে। ছোট্ট এক নিঃশ্বাস ছেড়ে শান্ত ভঙ্গিতে পালঙ্কে গিয়ে বসলো প্রণয়। দৃষ্টি মেঝেতে নত রেখে দৃঢ় কণ্ঠে বলল, আমায় তুমি ভরসা করতে পারো, তোমার কোনো ক্ষতি হবে না। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনুর। সে দৃষ্টির দিকে কিঞ্চিত তাকিয়ে আবারও মাথা নত রাখলো প্রণয়। বদ্ধ করে কয়েক পল নীরবতায় কাটিয়ে সহসা বলে উঠল, একটা সুন্দর জীবন চাও তো নূর? একটা সুন্দর স্বাভাবিক সম্মানীয় জীবন কাটাতে চাও তো তুমি? ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিনুর। এক ডুব গিলে বলল, চাই, কিন্তু আমি আপনার বউ হতে চাই না। চমকে তাকালো প্রণয়। শাহিনুরও তাকিয়ে আছে তার দিকে। ঝাপসা সে দৃষ্টি জোড়ায় দৃঢ় চোখে চেয়ে বলল, বউ তো আমারই হতে হবে। আমি আপনার ভাইকে ভালোবাসি। অকপটে জবাব শাহিনুরের। বিস্মিত হয়ে গেল প্রণয়। বক্ষস্থলে পীড়া বোধ করলো খুব। ক্ষোভের সাথে বলে ফেললো, ভুলে যাও সেই ভালোবাসা, যে ভালোবাসায় তোমার জন্য কাল হয়ে দাঁড়ায়। কেঁদে ফেলল শাহিনুর। বলল, আমার আম্মা নেই বলে আপনারা সবাই সুযোগ পেয়েছেন, তাই না? আপনি নিজেকে খুব চালাক মনে করছেন, কিন্তু মনে রাখবেন আমাকে আপনি আটকে রাখতে পারবেন না। আমি ঠিক নিজেকে উদ্ধার করব আপনার হাত থেকে। তাচ্ছিল্যের হাসি দিয়ে প্রণয় বলল, এই যে আমিটা এ মুহূর্তে তোমার সামনে আছি, আর কিছু সময় আগে আমার পুরো পরিবারের সামনে যে আমিটা দাঁড়িয়েছিলাম, এ দুটো আমিতে ফারাক কতটা একদিন ঠিক বুঝতে পারবে নূর। শাহিনুর নির্বুজ চোখে তাকিয়ে রইল।
প্রণয় ঈষৎ হেসে বলল, তুমি বড় ভাগ্যবতী নূর। এই তুমিটার জন্য প্রণয় চৌধুরী তার সকল কাঠিন্যতাকেও আজ বর্জন করে ফেলেছে। তুমি বড় ভাগ্যবতী। তাই তো পুরো দুনিয়ার কাছে কঠিন স্বভাবের মানুষটা তোমার কাছে একেবারে নির্মল। কঠিন অর্থপূর্ণ বাক্যগুলোয় তেমন বুঝ এলো না শাহিনুরের, কিন্তু কথার ছলে প্রণয় খেয়াল করলো শাহিনুরের ওদরের পাশে সাদা শার্টটিতে কিঞ্চিত লাল তরলে ভেজা, যা দেখা মাত্রই বুক কেঁপে উঠল তার। অনাকাঙ্ক্ষিত ভয়ে আড়ষ্ট হয়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে শার্ট উঁচু করতে উদ্যত হতেই পিছিয়ে গেল শাহিনুর। আশেপাশে চেয়ে প্রণয়কে আঘাত করার জন্য অস্ত্র খুঁজতে লাগলো। প্রণয়ও তার দিকে এগিয়ে গিয়ে এক হাতে তার পিঠ চেপে ধরলো, অপর হাতে তড়িৎ গতিতে ওদরের থেকে শার্ট উঁচিয়ে ফর্সা ত্বকে নখের আঁচড় রক্ত দেখলো। মনটা বিষিয়ে উঠল তার। পলাশকে স্মরণ হতেই মাথায় রক্ত উঠে গেল। শাহিনুর আবারও পিছিয়ে গেল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রণয়। তার দৃষ্টির ভাষা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন দায়িত্বশীল ডক্টর। আমি পুরুষ, এর থেকেও বড় পরিচয় আমি একজন সেবক। এই মুহূর্তে তোমার কমলত্বকে আমার সেবার ভীষণ প্রয়োজন। এটুকু বলেই আলতোভাবে আঙুল ছোঁয়ালো আঁচড়ের উপর। শিউরে উঠে কিঞ্চিত ব্যথাতুর শব্দ করলো শাহিনুর। প্রণয় দেরি না করে শাহিনুরকে জোরপূর্বক পালঙ্কে বসালো। চিকিৎসা বাক্স এনে মেডিসিন লাগিয়ে দিল। শাহিনুর অনুভব করলো প্রণয় তার ভালোর জন্যই তাকে ছুঁয়েছে। পলাশের মতো তাকে আঘাত করেনি, বরং পলাশের করা আঘাত যত্ন নিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছে। একটুখানি ভালো অনুভূতির মাঝেও প্রণয়ের করা শেষ কার্যে আবার সংশয় জেগে উঠল মনে। তাকে মেডিসিন লাগিয়ে দিয়ে হঠাৎ প্রণয় তাকে কক্ষের ভিতরে বাম পাশে যে থাই গ্লাসের দেয়াল রয়েছে সেটির সামনে নিয়ে গেল। থাই গ্লাসের দরজাটি ধাক্কা দিয়ে খুলে শাহিনুরকে ভেতরে নিয়ে গেল। শাহিনুর চারপাশে চোখ বোলালো। এক কক্ষের ভিতর আরেকটি ভিন্ন কক্ষ দেখে বেশ অবাক হলো সে। এমনটি জীবনে দেখেনি সে। তার অনুভূতি বুঝতে পেরে প্রণয় মুচকি হেসে বলল, এই বিশেষ কক্ষটি শুধু তোমার জন্য নূর। মহিলারা যেমন তাদের অতি মূল্যবান গয়না তাদের গোপন সিন্ধুকে রাখে, ঠিক তেমনই আমার অতি মূল্যবান সম্পত্তিকে 36 দিনের জন্য এই বিশেষ কক্ষ ওরফে সিন্ধুকে রেখে দিলাম। এবার দেখি কেমন করে আমার থেকে নিজেকে উদ্ধার করো প্রিয়দর্শিনী। এই ছিল বাইজি কন্যার 25 থেকে 27 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।